আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভি শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন আপনাদের সকলের পরিচিত ইলমা বেহরোজ। ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প প্রজাপতি আমরা দুজন। কি জন্য এমন হচ্ছে? গাড়ি থামায় এক পাশ করে, তারপরই চোখের পলকে তিতলিকে একটানে কাছে এনে জড়িয়ে ধরে শক্ত করে। তিতলি কেঁপে উঠে, হকচকিয়ে গেল হঠাৎ নিঝুমের আক্রমণে। ব্যথা পাচ্ছে পিঠে, এত জোরে ধরেছে নিঝুম। তবে সে লক্ষ্য করে নিঝুম নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বুকে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে তার, যেন ঝড় বইছে বুকে। নিঝুম ফিসফিসিয়ে বলল, আমি জানি না তিতলি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় তিতলি। নিঝুমের আচমকা মনে হলো আজ তো তিতলির জন্মদিন, ওর সামনে এত ইমোশনাল হওয়াটা ঠিক হচ্ছে না। চট করে সে নিজেকে সামলিয়ে নেয়, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, ভালোবাসি খুব তোমায়। তিতলি কয়েক সেকেন্ড নিঝুমের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, তারপর বলল, আমিও বাসি। নিঝুম হেসে গাড়ি স্টার্ট দেয়। তিতলি বাইরে তাকায়, চারপাশটা তার চেনা মনে হচ্ছে। বিভ্রম নিয়ে প্রশ্ন করে, আমরা কি কুমিল্লায়? নিঝুম উত্তরে হাসে। তিতলি হা হয়ে যায়, ভারী অবাক হয়ে বলল, সত্যি আমরা কুমিল্লায়? ইয়াল্লাহ! তিতলির কথা বলার ভঙ্গি দেখে নিঝুম ঠোঁট কামড়ে হাসে। বাবা জানে আমরা যে যাচ্ছি? একটু থেমে করুণ গলায় বলল, রাত কয়টা বাজে? একটা নাকি দুইটা? এত রাতে দুজনকে একসাথে দেখলে পাড়ার লোক কি ভাববে? নিঝুম ঈষৎ ভ্রু কুঁচকে ফেলে বলল, পাড়াপড়শি পাত্তা দিই না আমি। নিঝুমের উত্তরে তিতলি সন্তুষ্ট হয়নি, কপালে চিন্তা রেখা ফুটে উঠে। বাড়ির সামনে এসে গাড়ি থামায়, ফোন বের করে নির্জনকে টেক্সট করে সে। নির্জন জানায় সব রেডি, 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে তারা। মনতা মোহনা ঘুমিয়ে যাচ্ছে বারবার। তিতলি ফোনে উকি দেয়, নিঝুম ফোন চট করে পকেটে রেখে দেয়। তিতলি সন্দিহান চোখে তাকায়। নিঝুম গাড়ির দরজা খুলে বের হয়, বলল, গাড়িতেই থাকবে নাকি নামবে? তিতলি বাধ্যমতো নেমে পড়ে। গেটের সামনে এসে তিতলি গেটে যখন আওয়াজ করতে যাবে, নিঝুম আটকায়। তারপর আস্তে করে ধাক্কা দিতেই খুলে যায় গেট। তিতলি চমকায়, এত রাতে গেট খোলা তো কখনোই থাকে না। ভাবনায় ডুবে সে, কি যেন একটা ব্যাপার আছে মনে হচ্ছে। জন্মদিন? হ্যাঁ, জন্মদিন আজ তিতলির। আপন মনে বলে ওঠে, তার মানে কোনো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ পাওয়ার কয়েক মুহূর্ত আগেই তার মনে পড়ে গেল আজ তার জন্মদিন। খুশিতে সে গদগদ। নিঝুমের ডাকে ভাবনার সুতোক কাটে। তিতলি, হ্যাঁ তোমার বাগানে চলো। চলুন। তিতলি আগে আগে হাঁটা শুরু করে। নিঝুম চিন্তায় পড়ে যায়, মেয়েটা জিজ্ঞাসা করিনি কেন, বলার সাথে সাথেই বাগানে চলে যাচ্ছে। বুঝে গেল নাকি? তিতলি বাগানে এসে থামে, চারিদিকে ঘুটঘুটে আধার। নিঝুম বাগানে এসে ফোন বের করে, নিঝুমকে টেক্সট দিতে টাইপিং করা শুরু করে। তখনই বিকট শব্দ হয়। তিতলি কান চেপে ধরে। আকাশে আলোয় আলোয় ভেসে উঠে, শুভ জন্মদিন টুকটুকি। তারপর আবার নিভে যায়। 3 সেকেন্ড পর তিতলির চেয়ে অনেকটা দূরে সাদা রঙের বাতি জ্বলে ওঠে অনেকগুলো। খেয়াল করে দেখে বাতিগুলো একটা বাক্য গঠন করেছে। বাক্যটা, উইল ইউ ম্যারি মি? তিতলির হাত পা কাঁপতে থাকে খুশিতে, কাপা শরীরে ঘুরে দাঁড়ায়। নিঝুমের ঠোঁটে হাসি, চোখে চশমা, 2 হাত পকেটে রাখা। হাসির দমকে ঠোঁট কাঁপছে, হাসি আটকাতে বারবার ঠোঁট কামড়ে ধরছে। তিতলি উত্তর দেওয়ার যোগ্য শব্দ পাচ্ছে না। সে ভাবতে পারছে না উত্তরে হ্যাঁ বললেই নিঝুম ভয়ঙ্কর প্রেমিক থেকে ভয়ঙ্কর স্বামী হয়ে উঠবে। নিঝুম পকেট থেকে 2 হাত বের করে, হাত বাড়ায় ইশারা করে বুকে আসতে, কিন্তু তিতলি ঠায় দাঁড়িয়ে আছে। নিঝুম এগিয়ে আসে, 2 হাতে আঁকড়ে ধরে তিতলিকে। অনেকক্ষণ পার হয়, তিতলি সাড়া নেই, শরীর নিস্তাজ। নিঝুম দাঁত খুলে হেসে উঠে, মেয়েটা আর এই জগতে নেই খুশিতে। এখানেই থাকবি নাকি রুমে যাবি? নির্জনের গলার স্বর শুনে নিঝুম তাকায়, হেসে তিতলিকে কোলে তুলে নেয়। নির্জনকে প্রশ্ন করে, আব্বু আম্মু শাহেদ চাচ্চু কোথায়? ড্রয়িং রুমে। ওদের ড্রয়িং রুমটা কর্নারে না? সমস্যা নাই, কয়দিন পর তোদের বিয়ে, লজ্জা কিসের? তবুও বড়রা না, তুই আগে আগে যা, সামনে যে রুম পাবো তিতলিকে রেখে দেব। নির্জন ফোন টিপতে টিপতে সামনে এগোয়। নিঝুম পিছন পিছন পা টিপে সদর দরজা দিয়ে ঢুকে। ড্রয়িং রুম দেখা যাচ্ছে, কিন্তু সবাই ব্যস্ত। সামনে একটা রুম পেয়ে চট করে ঢুকে পড়ে। রুমে তিতলির সৎমা ছিল, নিঝুম খেয়াল করেনি। তিতলিকে শুইয়ে দিয়ে কপালে চুমু এঁকে যখনই বের হতে নেবে, খেয়াল হয় রুমে আরেকজনও ছিল। নিঝুম অস্বস্তিতে পড়ে, কিছু না বলে বের হয়ে যায়। ড্রয়িং রুমে আসতে শাহেদ বলে ওঠেন, আমার পছন্দের ছেলে আমার মেয়ের জামাই হবে। একজন বাবার কাছে এর চেয়ে খুশি আর কি হতে পারে? নিঝুম হেসে সালাম দেয়।
আলতাফ চৌধুরীর পাশে বসে। মৌনতা বলল, মাইয়া কি অজ্ঞান? নিঝুম হেসে মাথা নাড়ায়। আলতাফ বললেন, পানি দে মুখে, তারপর নিয়ে আয়। আংটি পরানোর পর্ব শেষ করে ফেলি, কাল তো ভোরে রওনা দেব নাকি? নিঝুম উঠে রান্নাঘরে চলে আসে, এক গ্লাস পানি নেয়। তিতলি যে রুমে সেই রুমের দিকে যায়। ড্রয়িং রুমে মোহনাস্বরে আক্ষেপ ঝরে পড়ে, দূর, এইভাবে এঙ্গেজমেন্ট হয়ে যাবে না? পার্টি নাই, নাচ গান নাই। আলতাফ সোফা হেলান দিয়ে বলেন, তোর ভাই বিয়ে ঠিক করেছে 7 দিন পরে। গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, কত কিছুর আয়োজন করতে হবে। সুযোগটা কই আলাদা আয়োজন করে আংটি পরানো? মোহনা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর নিঝুম আগে আগে, তিতলি পিছন পিছন হেঁটে আসে। তিতলির মাথায় ঘুমটা, লজ্জায় যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তিতলি বাবার পাশে বসে, নিঝুম আলতাফের পাশে বসে। নির্জন একটার পর একটা ক্লিক করেই যাচ্ছে। আঞ্জুমান আংটি নিয়ে এগিয়ে আসেন তিতলিকে পরাতে। তখনই নিঝুম বলল, আমার বিয়ে, আমি আংটি পরাবো না? উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। তিতলির মুখে লাল আভা বৃদ্ধি পায়। নিঝুম হক চকিয়ে গেল। আঞ্জুমান আংটি নিঝুমের হাতে দেন আর বলেন, যাহ পরা। নিঝুম পরাতে আসে। শাহেদ চিন্তায় পড়েন, নিঝুমকেও তো আংটি পরাতে হবে। কিন্তু হুট করে সব হয়ে গেল। তিনি তো নিঝুমের জন্য আলাদা আংটি গড়ার সুযোগই পাননি। আসছি বলে তিনি নিজের রুমে আসেন। স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আলমারির চাবিটা দাও। কি দরকার? আংটিটা লাগবে। রুমেনার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বলল, ওই হীরার আংটিটা? শাহেদ কড়া গলায় বলেন, চাবি দিতে বলছি। ওই আংটি দিয়ে কি করবা তুমি? নিঝুমকে পরাবো। এত দামি? শাহেদ কথা কেড়ে নিয়ে বলেন, আংটি তো তোমার না রোমেনা, জেসমিনের দেওয়া আংটি। তার মেয়ের জামাইকে তার দেওয়া আংটি পরাবো, সেখানে তোমার কথা বলার অধিকার নেই। রোমেনা মুখ ঘুরিয়ে ফেলে। শাহেদ রোমেনার আঁচল থেকে চাবি খুলে নেন। আলমারি খুলে আংটি হাতে নিতেই আব্দুল মিয়ার শরীর শিউরে ওঠে। জেসমিন ছোট থেকে একটা ব্যাংকে টাকা জমাতো। যখন তাদের প্রেম হয়, শাহেদ ছিলেন বেকার। এমতাবস্থায় জেসমিন পালিয়ে আসে তার সংসারে। সাথে নিয়ে আসে সারা জীবনের সঞ্চিত টাকায় এই উপহার, যা পরিয়ে দেয় বিয়ের রাতে। অতীতের সব মুহূর্ত যেন পলকে চোখে ভেসে ওঠে। আবেগী হয়ে ওঠেন এই বয়সে এসে। কথা ছিল বৃদ্ধকালেও একজন আরেকজনের পাশে থাকবে, কিন্তু নেই সে। থাকবেই কেমনে? সে যখন ছিল তখনই তো ঘরে নিয়ে আসা হয় সতীন। ভোর 5:30 তখন। 6টার মধ্যে বের হতে হবে। ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেট যাবার প্ল্যান করেছেন আলতাফ। নির্জন নিঝুমের কাছে আবদার করেছে গাড়িটা দিতে। রহিকে নিয়ে লং ড্রাইভে বের হবে 8টায়। নিঝুম সায় দেয়। সবই ঠিকঠাক ছিল, হুট করে যেন বিস্ফোরণ হয়। মৌনতা যখনই বলল, তিতলি 7 দিন পর দেখা হচ্ছে আবার, নিঝুমের বুকটা ছেদ করে উঠে। রাগ উঠে যায় হুট করে। মৌনতাকে ধমকে বলল, 7 দিন পর মানে? এমা ভাইয়া, তিতলিকে এখনো নিয়ে যাবা নাকি? তো কি রেখে যাব? এভাবে কথা বলছো কেন? আঞ্জুমান এগিয়ে আসেন, বলে, কি আব্বা, চেঁচাচ্ছিস কেন? আম্মু, তিতলিকে নাকি রেখে যাওয়া হবে? আঞ্জুমান হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, 7 দিন পর বিয়ে, এখন নিয়ে যাওয়াটা ভালো দেখায় না বাপ। নিঝুম কিছু বলতে যাবে তখন আটকায় তিতলি। বলল, 7 দিনই তো, ব্যাপার না, দেখতে দেখতে কেটে যাবে। মৌনতা আঞ্জুমান সরে যায়। নিঝুম তিতলির দিকে এগোয়। বলল, কেমনে থাকবো 7 দিন না দেখে? তিতলি নিঝুমের দুহাত মুঠো করে ধরে বলল, এইটুকু তো সহ্য করতেই হবে। কষ্ট ছাড়া কি কেষ্ট নেলে? 7 দিন পর থেকে আর আলাদা হব না। নিঝুমের গলা কাঁপতে থাকে। মাথা নিচু করে নিঃশ্বাস নেয়। তারপর চোখ তুলে তাকিয়ে বলল, খুব মিস করব, খুব। আমিও। নিঝুম নিশ্চুপ। তার হাঁসফাঁস লাগছে। বাতাসটাও তেতো লাগছে, খুবই তিক্ত চারপাশ। তিতলিরও জানি কেমন অনুভূতি হচ্ছে। বুকটা ভারী খুব। সে আবেদনময়ী গলায় বলল, অনেক শক্ত করে একবার জড়িয়ে ধরবে না মায়? নিঝুম শোনা মাত্রই জাপটে ধরে তিতলিকে, খুব শক্ত করে, শরীরের সবটুকু শক্তি দিয়ে। তিতলি ফোঁপাতে থাকে, বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। খামচে ধরে রেখেছে নিঝুমের পিঠ। ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। নিঝুম কাঁদতে গিয়েও কাঁদতে পারছে না। নিঝুম, আঞ্জুমানের ডাক। মায়ের ডাক শুনে নিঝুম তিতলিকে ছেড়ে দেয়। জলদি আয় আব্বা, 8টার মধ্যে তো পৌঁছাতে হবে। আঞ্জুমানের উচ্চ গলা। নিঝুম তিতলির কপালে চুমু এঁকে বলল, আসি। তিতলি খামচে ধরে নিঝুমের শার্ট। ঠোঁট কেঁপে কেঁপে উঠছে তার। নিঝুম বলল, তাহলে সাথে চলো। তিতলি চট করে চোখের জল মুছে বলল, আপনি যান, সাবধানে যাবেন। নিঝুম তিতলির 2 গালে হাত রেখে বলল, নিজের খেয়াল রেখো। রাখবো, আপনিও। কইরে নিঝুম? আলতাফ চৌধুরীর গলা। নিঝুম তিতলিকে ছেড়ে গেটের বাইরে বেরিয়ে পড়ে।
তিতলি পিছন থেকে চিৎকার করে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি ডাক্তার। নিঝুমের কানে কথাটা আসতেই পায়ের নিচের মাটি শিরশির করে ওঠে। মাথা নিচু করে গেটের বাইরে থেকে উকি দেয়। তিতলি হেসে ফেলে। নিঝুম হাতে নেড়ে বিদায় জানায়। তারপর গাড়িতে এসে বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয়। তিতলি দৌড়ে আসে গেটের বাইরে। গাড়ি যতক্ষণ দেখা যায় তাকিয়ে থাকে। চোখের সামনে উধাও হয়ে যায় গাড়ি। তিতলির বুকটা হাহাকার করে উঠল। নিস্তেজ শরীর ঠেলে নিয়ে আসে পুকুর ঘাটে। সিঁড়িতে বসে। বুক ফেটে কান্না আসছে। মন ভরে কাদার জন্য পুকুরে নেমে পড়ে। স্মৃতিচারণ করতে থাকে। 8-9 মাস পূর্বে এই পুকুরেই তো নিঝুম গোসল করেছিল। বড্ড আপন মনে হয় জল। আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করে তিতলি, কিন্তু পারছে না। মন কেমন করছে জানো। তিতলি ঝিম মেরে জলের দিকে তাকিয়ে থাকে। এই ভোরবেলা জলে নামলি কেন? শাহেদের কণ্ঠে তিতলি কেঁপে উঠে ফিরে তাকায়। তার কিছু ভালো লাগছে না, সব শূন্য লাগছে। শাহেদের জবাব দিল না। ঘাড় ঘুরিয়ে জলে ডুব দিল। গায়ে হলুদের 3টা কাটে আনন্দে। পাড়ার প্রতিবেশী মহিলারা সারা দিন তিতলিকে লজ্জা দিয়ে গেল। সবার মুখে বাসর রাতের কথা। যত অশ্লীল কথাবার্তা আছে সবই আজ শুনেছে সে। তবে ভেতরটা সুখে টুইটুমুর ছিল। আর একটা রাত, তারপরই চিরদিনের জন্য সে নিঝুমের। যখনই ভাবে তখনই শরীর কাটা দিয়ে উঠছে। রুমের দরজা বন্ধ করে নেচেছে খুশিতে। জানালা দিয়ে তা দেখেছে শাহেদ। কি খুশি তিনি মেয়েটার সুখ দেখে। বিগত 5-6টা দিন খুব দম বন্ধ অনুভূতিতে কাটে। তবে দিন শেষে ফোন আলাপ হয় রাতভর, কিন্তু তৃপ্তি ছিল না। বেশিক্ষণ দুজন চুপ থাকত। একজন আরেকজনের গভীর নিঃশ্বাস শুনত। নিঝুম সারা দিন নিজ আসনে বসেছিল। সবার নাচ গান দেখেছে আর ভেবেছে কত রূপে কতভাবে তিতলিকে ভালোবাসা যায়। তিতলির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে বারবার হেসে উঠছিল সে। উপস্থিত সবাই সেটা লক্ষ্য করেছে। নির্জন তো বলেই ফেলল যে, বাজান দেখি হেব্বি খুশি। আমি তোর বাজান লাগিনি। কথার কথা মিয়া। এর মাঝে নিঝুমের ফ্রেন্ড অরুণ আসে। নিঝুমের পিঠ ছাপড়ে বলল, তো চৌধুরী সাহেব মাঠে নামার জন্য প্রস্তুত? নিঝুম চোখের চশমাটা ঠিক করে বলল, মাঠে কেন? আরে বাবারে, চৌধুরী মিয়া দেখি ভাজা মাছ উল্টে দিতেও চেনে না ভাব নিচ্ছে। নিঝুম গলা খ্যাক করে উঠে বলল, অশ্লীল কথা ছাড়ো মিয়া। তোর না বাচ্চা হবে? এসব বলিস না, তাহলে দেখবি তোর ছেলেও তোর মতো লুচ্ছা হয়েছে। অরুণ ভারী অবাক হয়ে বলল, কি কস বেটা? বাচ্চা কি আমার পেটে নাকি বুয়োর পেটে? তোর পেট দেখে যা মনে হলো তাই বললাম। এদিক ওদিক তাকিয়ে উঠে পড়ে। নির্জন জোরে হেসে উঠে অরুণকে বলল, শালা পেটটা কমা। রাত 9টায় বরের বাড়ি থেকে কনের যাবতীয় শাড়ি গহনা চলে আসে। রাত 2টোতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফুর্তি শেষ করে নিঝুম তিতলি নিজেদের রুমে আসে। তিতলি নিঝুমের দেওয়া লাল বেনারসিটা বুকের সাথে চেপে ধরে চোখ বুজে থাকে অনেকক্ষণ। চারপাশ রোমাঞ্চকর মনে হচ্ছে তার। অদ্ভুত মিশ্র অনুভূতি। তবে তার মাঝে চাপা হয়ে আছে আরেকটা অনুভূতি। ফোনটা বেজে উঠল। তিতলি শাড়িটা কাঁধে নিয়ে ফোন হাতে নেয়। নিঝুমের কল, ঠোঁটে হাসি ফুটে। রিসিভ করে। হ্যালো? তিতলির গলা। ওপাশ থেকে ভেসে আসে উল্লাস ধ্বনি, আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। আল্লাহ, থামেন। কেন, শুনতে ভাল লাগছে না? তা নয়, আপনি তো দমও নিচ্ছিলেন না। দম নিতেও চাই না। সারা দিন রাত যোগ্য আমার বউ তুমি। তিতলি কলকল ধ্বনিতে হেসে উঠে। নিঝুমও হাসে। বলল, স্বপ্ন পূরণ হচ্ছে অবশেষে। হ্যাঁ, কত লালিত স্বপ্ন বুকে বাসা বেঁধেছে। শুনি একটু। বিয়ের রাতে বলবো। উহু, বিয়ের রাতে কোনো কথা নেই, শুধু প্রেম। তিতলি হাসে। নিঝুম বলল, বলো, কি বলবো? বুকের জমা লালিত স্বপ্ন। ওই তো ভেবেছি সবসময় শাড়ি পরবো, কোমরে আঁচল গুজে রান্না করব আপনার জন্য। হসপিটাল যাবার আগে শার্ট, জুতো, টাই পরানোর দায়িত্ব আমি নিব। 3 বেলা খাইয়ে দেওয়ার দায়িত্ব আমার হবে। বৃষ্টি মুখর সন্ধ্যায় ধোয়া উঠানো চা কাপ নিয়ে দুজন পাশাপাশি বসে গল্পে মাখব। ছুটির দিনে বৃষ্টি হলে ছাদে দুজন ভিজব। আরও আছে, আমার সাথে থেকে দেখছি রোমান্টিক হয়ে যাচ্ছ। আপনি রোমান্টিক নাকি? তো লম্পট? সেটা তো তোমার জন্য। তিতলি নিশ্চুপ। নিঝুম প্রশ্ন করে, আচ্ছা, বিয়ের পর যাই করি হালাল, তাই না? মানে ওই তো ছুঁয়ে টুয়ে দেওয়া। নিঝুমের কণ্ঠে ফাজলামো। ছি, আর হালাল? ইস, মিস করব। কি ওই তো চরিত্রহীন বলে বকে দেওয়াটা? তিতলি জোরে হেসে ওঠে। নিঝুম বলল, প্রেমের পর কয়েকদিন তুমি সম্বোধন করছিলে মাঝে মাঝে, তারপর আবার সেই আপনি। এবার কি তুমি বলবেন? ট্রাই করব। ও হুঁ, বলতেই হবে। বউরূপে আপনার মুখে তুমিটাই শুনতে চাই ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম করছেন কেন? অভ্যাস করছি। কি
বিয়ের পর সব নিয়েই ম্যাডামের রূপ নেয়, তার চেয়েও বাঘিনী রূপ নেয় অনেকে। মজা করছেন? আমি ওরকম না, হ্যাঁ, যথেষ্ট ঠান্ডা মেয়ে, দেখা যাবে। বেশক্ষণ পিনপতন নীরবতা, এই লাজুকলতা, জড়ানো গলানি ঝুমের। আপনার এই ডাকটা ভয়ঙ্কর। ভালোবাসি, জানি পৃথিবীর যে এই সুখটা তুমি চাও তাই তোমার পায়ে ছড়িয়ে দেব। আপনার ভালোবাসার চেয়ে সুখ আর আছে নাকি? যদি নাইবা থাকে তাহলে আমি ছাড়া কখনো দূরে থেকো না। সুখকে ছাড়তে চায়, কথা বলার ধরন পাল্টে গেছে তোমার। কেমন আবেগী বানিয়ে দিতে পারো খুব সহজে। তিতলি নিশ্চুপ, হালকা হাসে। নিঝুম বলল, তিতলি, বুকটা শূন্যতায় খাঁ খাঁ করে ইদানিং। আমারও হাঁসফাঁস লাগে বড্ড। আমারও। কবে তোমার কাছে পৌঁছাবো? কালই। এখন চলে আসি প্লিজ। এই না, মানুষ কি বলবে? সেদিনও আপনি চলে আসতে চাইলেন। আরেকটু ধৈর্য ধরুন। সোমবার তো রেল স্টেশনে চলেই আসছিলাম, তোমার রিকোয়েস্টের জন্যই আবার ফিরে আসা। আর কয়েকটা ঘন্টা পাল্টে যাবে আমাদের সম্পর্ক। তিতলি হাসে, বলল, অনেক রাত হয়েছে, ঘুমান। তুমিও ঘুমাও। ঘুমাচ্ছি। এই শুনো। বলুন। ভালোবাসি, ভালোবাসি। ফোনটা রাখতে ইচ্ছা হচ্ছে না। আমারও। টুকটুকি। জানি না কি বলবো। কল কাটতে পারছি না, তুমি কাটো। আচ্ছা, কাটছি। এই শুনো। আবার কি? খুব ভালোবাসি। তিতলি আওয়াজ করে হাসে, বলল, আমিও আপনাকে খুব 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 ভালোবাসি। এবার ঘুমান। গুড নাইট। গুড নাইট। নিঝুম পুরো রুমটা একবার চোখ বুলায়। এই 7 দিনে সে রুমটা নতুন রূপে সাজিয়েছে। গোল খাট, সাদা চাদর, সাদা পর্দা। আলমারিও চেঞ্জ করেছে, সাদা আলমারি এনেছে রুমে। সোফা সেট চেঞ্জ করেছে, সাদা সোফা এনেছে রুমে। পুরো রুমটা সাদাময়। কাল থেকে এই রুমটা আরেকজনেরও, তিতলির আর তার। দুজনের ভালোবাসার ঘর। হৃদয়ের সবটুকু প্রেম এই রুমকে সাক্ষী করি সে তিতলিকে দিবে। তিতলি কল কেটে ফোন আলমারির উপর রেখে শুয়ে পড়ে। আড়ষ্টতা এসে ভর করেছে। উঠে বসে, জানালার সামনে টুল নিয়ে বসে। বাইরে শন শন বাতাস বইছে। বাতাসে তিতলির সামনের কয়েকটা চুল উঠছে। মুখটা শুষ্ক। উঠে দাঁড়ায়, এক গ্লাস পানি খেয়ে আবার বসে। আবার উঠে দাঁড়ায়, পায়চারি করে রুমে অনেকক্ষণ। সকাল 7টায় রওনা দিয়েছে বড়যাত্রী, পৌঁছাতে দুপুর। কিন্তু তার আগে আলতাফ চৌধুরী প্লেনে করে সকাল 9:30 তিতলির বাড়ি এসে উপস্থিত হন। শাহেদ অবাক হন। বরের আগে বরের বাপের আগমন। কোনো জরুরি দরকার হলে তো ফোনে বলতো, তারপর আসতো। হুট করে কেন তার আগমন? আলতাফ চৌধুরীর কণ্ঠ শীতল। তিনি তিতলি আর শাহেদকে নিয়ে একটা রুমে বসেন। অনেক কাজ থাকা সত্ত্বেও শাহেদ সেসব ভ্রুক্ষেপ না করে আলতাফের সামনে বসেন। তিতলির বুক কাঁপছে অজানা আশঙ্কায়। আলতাফ চৌধুরী ঝিং মেরে বসে রইলেন অনেকক্ষণ। তিতলি ভয়ার্ত চেহারা নিয়ে বাবার চোখে চোখ রাখে। শাহেদ মেয়ের দিকে একবার তাকিয়ে তারপর আলতাফের দিকে তাকান। বলেন, কোনো সমস্যা? আলতাফ চৌধুরী সাবধানে প্রশ্ন করল, আমি যদি অনেকক্ষণ সময় নিয়ে একটা গল্প বলতে চাই? শুনবি মা? শুনবি শাহেদ? বাবা মেয়ে বুঝে উঠতে পারল না। এমন একটা দিনে বরের বাবা গল্প বলতে আসে, অনেকক্ষণ সময় নিয়ে। তবু তিতলি বলল, জি বলুন। আলতাফ দীর্ঘশ্বাস ছাড়লেন। শাহেদকে বলেন, শাহেদ, তো জানিস তোর ভাবির সাথে বাল্যকাল থেকে আমার ভাবছিল। সে কি আর আমি একা জানি? পুরো গ্রামই জানত। আলতাফ চৌধুরী হাসলেন, তিতলির দিকে তাকান, চোখের চশমাটা ঠিক করে বলেন, নিঝুমের আম্মা আর আমি এই গ্রামেরই ছিলাম। আমার যখন 12 বছর, তখন আঞ্জুর 7 বছর। তখন থেকে আমাদের মধ্যে ভাবছিল। আস্তে আস্তে বড় হই। এখনের ছেলেমেয়েরা 16-17 বছর বয়সে কলেজে উঠে পড়ে, আর আমাদের সময় 18-20 বছর বয়সে কলেজে উঠা হতো। স্কুলে অনেক বয়সে ভর্তি হতাম। যখন আমি এসএসসি পাশ করি তখন আমার বয়স ছিল 20। কলেজ পড়ার জন্য ঢাকা আসতে হয়। ঢাকা আসার আগে বুঝিনি আমি আঞ্জুকে ভালোবাসি। যখন ঢাকা যাই তখন খুব মনে পড়তো আঞ্জুকে। কেঁদেছি অনেকবার একটাবার দেখার জন্য, কিন্তু ঈদের আগে সম্ভব ছিল না গ্রামে আসার। তখন আর্থিক সমস্যা ছিল, চাইলেই পারতাম না চলে আসতে। 1 বছর পর গ্রামে পা দেই। সবার আগে আঞ্জুর মুখটা দেখি। ও অপেক্ষা করছিল আমার জন্য। খুশিতে কান্না করছিল আঞ্জুমান। সতী সালোয়ার কামিজ পরা ছিল, মাথায় ঘোমটা। সেদিন প্রথম অন্য দৃষ্টিতে দেখেছিলাম আঞ্জুকে, বউরূপে। এরপর দিন ভোরে নদীন ঘাটে দেখা করি। আঞ্জু নাক টেনে টেনে কাঁদছিল। 16 বছর বয়সী মেয়ে তখন সে। ঝটপট বলে দেই, ভালোবাসি। এইটুকু বলে আলতাফ চৌধুরী থামেন। চোখে মুখে ভালোবাসার আভা ফুটে উঠেছে। দম নিয়ে আবার শুরু করেন, আমি জানতাম আঞ্জু আমাকে ভালোবাসে। ওর কিশোরী মনে প্রেম আছে আমাকে নিয়ে।
তাই সেদিন থেকেই শুরু হয় আমাদের পাকাপাকি প্রেম। শহরে গিয়ে টিউশনির টাকায় মোবাইল কিনি, ছোট ছোট বাচ্চা পড়াতাম। আঞ্জু ওর দাদার ফোন চুরি করে রাতে আমায় মিস কল দিত, আমি ঘোরাতাম। বেশ চলছিল আমাদের প্রেম। প্রেমের 6 মাস পরই ঝোঁক বসে মাথায়, বিয়ে করব আঞ্জুকে। গ্রামে চলে আসি। আরমান ভাইজানের কাছ থেকে টাকা নেই, আঞ্জুকে বলি বিয়ের কথা, লুকিয়ে বিয়ে করব, যখন চাকরি হবে ঘরে তুলে নেব। আঞ্জু রাজি হয় সানন্দে। শহরে কাজী অফিসে গিয়ে করে ফেলি বিয়ে। সাহায্য করেছিল কয়েকজন বন্ধু, শাহেদও ছিল। আলতাফ থামেন, গলা শুকিয়ে এসেছে। তিতলি মুগ্ধ হয়ে শুনছিল। আলতাফ পানি খেতে শুনে রুম থেকে বের হয়ে যায় পানি আনতে। পানি খেয়ে আলতাফ আবার শুরু করেন। ভার্সিটি ভর্তি হই, পাশাপাশি একটা চাকরি পেয়ে যাই প্রাইমারি স্কুলে বাংলা শিক্ষক পদে। শিক্ষকতা কালে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আগুন রূপ ছিল তার, যে কোনো ছেলের চোখ ঝলসে দেওয়ার মতো। আমার চোখও ঝলসে দেয়। সেই মেয়ে বয়সে আমার চেয়ে বড় ছিল, তবুও বন্ধুত্ব হয় আমাদের। আঞ্জুর সাথে ফোনে কথা বলা কমিয়ে দেই। যা টাকা ইনকাম হতো উড়াতে থাকি সুন্দরী ম্যাডামের পেছনে। প্রেমে লিপ্ত হই। বছরে একবার গ্রামে এসে আঞ্জুর বাঁধনে পড়ে যাই। ভালোবাসা আর মোহর পার্থক্য বুঝি। আঞ্জু আমার ভালোবাসা। নিজেকে নিজের পশু মনে হতে থাকে। গালি দেই নিজেকে, শপথ করি মনে মনে আর ওই মেয়ের পিছনে ঘুরব না। কিন্তু শহরে এসে আবার সেই সর্বনাশী সুন্দরীর ফাঁদে পড়ে যাই। আরমান ভাইজন তখন আমার কাছে আসেন। আমার বাসায় মেয়েটাকে দেখে বলেন বিয়ে করে নিতে। আমিও বিয়ে করে নিই। কেন করি জানি না। 2 বছর কিসের মাঝে ছিলাম তাও জানি না। আমি যেন কোনো জাদু বলে আটকা পড়েছিলাম। তার কথায় একটা ক্যামেরা কিনি। যেখানেই ঘুরতে যেতাম মেমোরি ভরে ফেলা হতো দুজনের ছবি দিয়ে। এইটুকু বলে আলতাফ আর একটু পানি খান। ঝিম মেরে কতক্ষণ বসে থাকেন, তারপর তিতলির দিকে তাকান। তিতলি মাথা নিচু করে বসে আছে। আলতাফ চৌধুরী ঠান্ডা গলায় বলেন, জানি তিতলি তোমার এসব শুনতে অস্বস্তি হচ্ছে। হবু শ্বশুরের যৌবনকালের কুকিরটি কে শুনতে চায়? তবু আজ আমায় বলতে হবে, তোমায় শুনতে হবে মা। তিতলি বিব্রত বোধ করে। কি জন্য এমন এক পরিস্থিতিতে পড়তে হলো তার? সে মাথা নিচু করেই থাকে। শাহেদ অভিজ্ঞ চোখে আলতাফ চৌধুরীকে দেখছেন। আলতাফ চৌধুরী শুরু করেন, বিয়ের 2-3 মাস পরই মনে হলো এই মেয়েকে আমার আর ভালো লাগছে না। এমনকি কোনো মেয়েকেই না, বারবার আঞ্জুর মুখটা চোখে ভাসছিল। প্রতিটি মুহূর্ত যন্ত্রণায় ভুগতে থাকি। যে সুন্দরীকে পেতে আঞ্জুকে অনেক অবহেলা করেছি, সেই সুন্দরীর রূপও তখন আমার কাছে মূল্যহীন হয়ে পড়ে। বারবার মনে হতে থাকে আমার স্বপ্ন ছিল আঞ্জুকে নিয়ে একটা সংসার হবে, টোনাটুনির মতো মিলেমিশে থাকব। কিন্তু সেটা আমার জন্যই হয়নি। নিজেকে নিজেরই খুন করতে ইচ্ছে হচ্ছিল বারবার। ডিপ্রেশনে পড়ে যাই। কেমনাই মেয়েকে ডিভোর্স দেই। আঞ্জু আমার দ্বিতীয় বিয়ের কথা শুনলে কি হবে? মেয়েটা মরে যাবে একদম। একদিন কল করে বলে ফেলি আঞ্জুকে, আমি আরেকটা বিয়ে করেছি, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকেই চাই, তাকে আমার ভালো লাগে না। তারপর উত্তরে কিছু বলেনি আঞ্জু। পরদিন শুনি পোকামাকড় মারার বিষ খেয়েছে আঞ্জুমান। ওই সময়টাতে আমার কি হয়েছিল আমি আজও ব্যাখ্যা করতে পারবো না। আলতাফ চৌধুরীর গলা কাঁপছে, মাথা নিচু করে কাঁদছেন তিনি। তিতলির বুকটা ভার হয়ে আসে, কান্নারা গলা এসে থেমে গেছে। অস্ফুট স্বরে তিতলি বলল, তারপর? আলতাফ চৌধুরী চোখের জল মুছে বলল, বেঁচে যায় আঞ্জুমান। কেঁদে ওর 2 হাত ধরে মিথ্যে বলি। কি মিথ্যে? বলি আমি মজা করে এসব বলছি, আরও অনেক কিছুই বানিয়ে বলি। সিদ্ধান্ত নেই দ্বিতীয় স্ত্রীর পায়ে পড়ে হলেও ডিভোর্স নিব। ঢাকায় এসে মেয়েটার পায়ে পড়ে কাঁদি আমায় ডিভোর্স দিতে। চিৎকার করে বলি আমার আঞ্জুকে নিয়ে আমি বাঁচতে চাই, আমার আঞ্জুকে নিয়ে সুখের সংসার করতে চাই। মেয়েটা রাজি হয়নি, বলে ডিভোর্স দিবে না, তবে কখনো আমার সামনে আসবে না। মৃত্যুর আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। দায়িত্বে কমতি হলে বউয়ের অধিকার নিয়ে সামনে দাঁড়াবে। কোনো কিছুতেই যখন ডিভোর্স দিচ্ছিল না, বাধ্য হয়ে তার শর্ত মেনে নেই। সত্যি সে দূরে চলে যায়। আঞ্জুকে ঘরে তুলে আনি, গ্রামে চলে আসি, ব্যবসা শুরু করি, সুখে সংসার করি, সব আবদার পূরণ করি। প্রথম 3-4 বছর ভয়ে ছিলাম কখন না সংসারে আগুন নিয়ে আসে ওই মেয়ে, কিন্তু আসেনি। নিঝুম নির্জন একসাথে আসে। গ্রামে ওদের প্রাইমারি অবধি পড়িয়ে সিলেট চলে আসি। সিলেটে আরমান ভাইজান ব্যবসা করতেন, তাই আমিও এসে ব্যবসা শুরু করি। ব্যবসায় লাভ হতে থাকে ধীরে ধীরে। একসাথে নিজের সংসার আর সেই মেয়ের চাহিদা ভালোভাবেই চালাতে সক্ষম হই। ছেলেরা কলেজে উঠে, মেয়েরা স্কুলে, তবু মেয়েটা আমার সামনে আসেনি কখনো। অধিকার চাইনি, কিন্তু জানো মা, আমি আতঙ্কে ছিলাম সব সময়। এই বুঝি আমার সংসার শেষ হবে। পাপ কখনো ছাড়ে না, এটা চিরন্তন সত্য। 6 বছর আগে মেয়েটার সাথে যোগাযোগ করি, অনেক টাকার অফার করি বিনিময়ে ডিভোর্স দিতে, আমার একটু শান্তি দিতে, কিন্তু দেয়নি। তার কণ্ঠ শুনে বুঝেছি তার সেই সুন্দর যৌবন নেই আর। বয়সের থাপ পড়েছে,
কিন্তু জেদ এখনো আছে, কিছুতেই ডিভোর্স দিবে না। আমি তো তার জীবনও নষ্ট করেছি। শাহেদ বিরক্তি নিয়ে বলল, এসব বিয়ের পরও তো শোনাতে পারতি, আজই কেন, বিয়ের দিনই কেন? আলতাফ চৌধুরী শাহেদের কথার উত্তর না দিয়ে অন্য কথা বলেন, যেদিন তোর ভাবি শুনল তুই আরেকটা বিয়ে করেছিস, তোকে কত বকেছে, কয়দিন তো সারাদিনই বকেছে। জেসমিন ভাবির কষ্ট হয় অনেক, কোনো বই স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, এমন কত শত কথা বলতো। তখন আমার ভয়ে বুক কাঁপত। আমারও যে আরেকটা স্ত্রী আছে, তিনজনই নিশ্চুপ। তারপর আলতাফ চৌধুরী বলল, গতকাল সকালে একটা কল আসে, আমার দ্বিতীয় স্ত্রীর কল, দেখা করতে চায়। কলিজা আমার শুকিয়ে আসে। একবার ভাবি খুন করে ফেলবো মহিলাকে, তারপর নিজেকে ঠান্ডা করে দেখা করতে যাই। পাশে তার আমার বড় ভাই ছিল। শুনি সে আমায় ডিভোর্স দিতে চায়। তিতলির চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। খুশিতে ডগমুখ হয়ে বলল, আল্লাহ ভরসা, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। আলতাফ চৌধুরী গাঁট হয়ে বসে থাকেন অনেকক্ষণ। তারপর আচমকা তিতলির পায়ের কাছে বসে পড়েন নিস্তেজ শরীর নিয়ে। তিতলি চিৎকার করে উঠতে চাইলে আলতাফ চৌধুরী বলেন, উঠো না মা, বসে থাকো। এভাবে বসেছেন কেন? আলতাফ কাঁপছে। শাহিদ উদ্বিগ্ন হয়ে বলল, আলতাফ কি হয়েছে তোর, এমন করছিস কেন? আলতাফ মাথা নিচু করে বলেন, কিন্তু আবারও শর্ত দিয়েছে সে, নিঝুমের বিয়েটা ভাঙতে হবে, তোমাকে নিঝুমের থেকে দূরে চলে যেতে হবে, হৃদির সাথে নিঝুমের বিয়ে হতে হবে, নয়তো সে সামনে এসে দাঁড়াবে আমার পরিবারের। তার কাছে প্রমাণ হিসেবে আছে অনেক ছবি আর বিয়ের দলিল। আমার আঞ্জু মরে যাবে। তিতলি স্তব্ধ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে যেন একটা শীতল স্রোত গড়াগড়ি খেলল। শাহেদ হুঙ্কার দিয়ে উঠেন, মানে কি বলছিস? আমার মেয়েকে বুলি বানাবি নাকি? শাহেদ, বিশ্বাস কর, আমি জানতাম না হৃদি বিঝুমকে ভালোবাসে, আর আমারই আপন ভাই আমায় ছুরি মারবে। আর মান, তোর বড় ভাই মহিলারে নিয়ে আসছে। আলতাফ মাথা নাড়ায়। তারপরই আর্তনাদ করে তিতলিকে বলল, আমার সংসারটা বাঁচাবে মা, আমার আঞ্জুকে বাঁচাবে। এসব জানাজানি হলে আমার ছেলেমেয়েরাও ভেঙে পড়বে, আলাদা হয়ে যাবে আমার থেকে। তিতলি ঠায় বসে আছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে দ্রুত গতিতে, শ্বাস বন্ধ, কষ্ট হচ্ছে। নিজেকে সামলে বলল, আপনার ছেলে আমাকে ছাড়া ভালো থাকবে না। হৃদি খুব ভালো মেয়ে মা, ও ঠিক সামলে নিবে। তিতলি মাথা ঘুরিয়ে যাচ্ছে। বিছানায় এসে বসেছিল। তার সামনের টুলে ছিল আলতাফ। সে বিছানার চাদর খামচে ধরে। আলতাফ চৌধুরী তিতলির পা ধরতে গেলে তিতলি দ্রুত পা তুলে বিছানায় বলে, প্লিজ এমন করবেন না মা, আমার রক্ষা করো, আমার সংসার রক্ষা করো। আলতাফ চৌধুরী কাঁদছেন। শাহেদ হতভম্ব, কি হচ্ছে? কি হওয়ার কথা ছিল? তিনি স্বার্থপর না, কিন্তু তার মেয়ের সুখ স্বার্থপর যে হতেই হবে। তিনি বলেন, দেখ আলতাফ, তুই ভুল করেছিস, ভুলের শাস্তি পাবি। তার জন্য আমার মেয়ে এত বড় ত্যাগ করবে না। আঞ্জু কিছু করে বসলে তিতলিও যে নিঝুমের সাথে সুখী হবে না। আলতাফ চৌধুরীর তরঙ্গহীন স্বর, তবু আমার মেয়ে করবে না এত বড় ত্যাগ। আলতাফ চৌধুরী অসহায় দৃষ্টিতে তিতলির দিকে তাকান। তিতলি চাদরের ফুল বরাবর তাকিয়ে আছে। মনে হচ্ছে প্রাণহীন মৃত লাশ বসে আছে। আলতাফ অনেকক্ষণ অপেক্ষা করেন তিতলির উত্তরের জন্য, কিন্তু তিতলি নড়ছে না। তিনি নিরাশ হয়ে উঠে দাঁড়ান। একবার তিতলির দিকে তাকান, আরেকবার শাহেদের দিকে, তারপর বেরিয়ে যান। আলতাফ চৌধুরী যাওয়ার কয়েক মিনিট পার হয়। শাহেদ তাকিয়ে আছেন মেয়ের দিকে। কি ভাবছে এত মেয়েটা? তিনি বলেন, তিতলি, তোর নিঝুমকে ছাড়তে হবে না, বিয়ে হবে তোদের। তিতলি প্রাণহীন চোখে তাকায় বাবার দিকে, তারপর বলল, শব্দ শুনলে বিয়ে হওয়ার পর কি সুখী হব আমি বাবা। যখনই পা দেব ওই বাড়িতে তখন থেকেই ঝড় শুরু, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। আঞ্জুমান ফুফি সত্যি মানতে পারবেন না এত বড় বিশ্বাসঘাতকতা। তুই কি বিয়েটা করবি না ভাবছিস? তিতলি হাসল, তারপর বলল, আঞ্জুমান ফুপির কাছে যতদিন ছিলাম মনে হয়নি আমার মা নেই বাবা। নিঝুম বিয়ে ভাঙতে দিবে? ভাঙবো না, পালাবো। তিতলি, বাবা, বিয়েটা করে আমি শান্তি পাবো না, সারা জীবন অনুশোচনায় ভুগব। শাহেদ বাকরুদ্ধ, জীব ভারী হয়ে এসেছে যান। তিনি কি করবেন? এই বয়সে এসে এ কোন সমুদ্রের উত্তাল ঢেউয়ে মেয়েকে নিয়ে তলিয়ে যাচ্ছেন? কিছু ভুল, কিছু পাপ এভাবেই কি সারা জীবন শাস্তি নিয়ে আসে, শ্বাসরুদ্ধকর কষ্ট নিয়ে আসে? আচ্ছা, আলতাফ চৌধুরীর ভুলের মাসুল তিতলিকে কেন দিতে হচ্ছে? ওনার ছেলেকে ভালোবাসার জন্য, নাকি আলতাফ চৌধুরীর ছেলে নিঝুমের বুক থেকে তার কলিজাটা ছিঁড়ে নিয়ে রক্তাক্ত করার জন্য? এতে আলতাফ চৌধুরীর শাস্তিটা কিভাবে হয়? ছেলের কষ্টেই বাবার কষ্ট। তাই বুঝি এত পেঁচিয়ে কষ্ট আদান প্রদান হচ্ছে একজন থেকে আরেকজন? ঘোড়া গাড়ি চড়ে রাজপুত্র আসছে রাজকন্যাকে নিয়ে যেতে। রাজপুত্র ঠোঁটে হাসি লেগে আছে। রাস্তাঘাটের মানুষজন চোখ সরাতে পারছে না। ঘোড়াগাড়িতে বরের বেশে বসে আছে নিঝুম, সিলেট টু কুমিল্লা ঘোড়াগাড়ি দিয়ে। কষ্টসাধ্যই বটে, জ্যাম লাগছে বারবার রাস্তায়।
নিঝুম তিতলিকে বলেনি ঘোড়াগাড়ি চড়ে যে আসবে, সারপ্রাইজের জন্য কথাটা লুকিয়ে রেখেছে। কুমিল্লা ঢুকে দুপুর 2টায়, আরও 1 ঘন্টা 30 মিনিট লাগবে পৌঁছাতে। নিঝুমের বুক ধকধক করছে। সে ভাবছে লাল বেনারসি পরা তিতলিকে কোলে করে যখন ঘোড়াগাড়ি টেনে তুলবে, কি অবাকটাই না হবে তিতলি। আর বাকি 30 মিনিট উত্তেজনা নিঝুমের পানি তৃষ্ণা পায়। নিঝুমের পাশে নির্জন বসেছে। নির্জন ভেবেছিল নিঝুমের মতো সে জামাই সাজবে, শুধু পাগড়িটা ছাড়া। কিন্তু আঞ্জুমান মোহন তখন বললেন, তোদের একসাথে দেখলে এমনিতেই চিনে না কে কোনটা। এখন তুইও যদি জামাই সাজ ধরস, তখন জামাই কোনটা চিনবে না? এটাই তো মজা, জামাই আমি না নিঝুম চিনবে না। এত দূর থেকে যাচ্ছিস, পৌঁছতেই বিকেল গড়িয়ে যাবে দেখিস। তারপর ধাঁধাই ফেলতে হবে না গ্রামবাসীকে। আরেকবারে একরকম জামা পরে যাইস, মজা নিস। নির্জনের আর জামাই সাজা হলো না। নিঝুম নির্জনকে মৃদু গলায় ডাকল, এই নির্জন। নির্জন তাকায়। নিঝুম চশমা পরেনি। তার মতে তাকে চশমা ছাড়া বেশি সুন্দর লাগে। যেহেতু আজ তার বিয়ে, বেশি সুন্দর লাগতে হবে। পানি হবে? বউ দেখার আগেই গলা শুকিয়ে গেছে। প্রথম বিয়ে তো, তারপর আর গলা শুকাবে না। মানে আবারও বিয়ে করবি? নিঝুম চোখাচোখি তাকায়, বলল, পানি দে, কথা কম বল। নির্জন হেসে পানি দিতে দিতে বলল, মিয়া তুমি তো বাংলাদেশের নিউজে ভাইরাল হয়ে গেছো। নিঝুম পুরা বোতলে পানি খেয়ে শেষ করে বলল, হওয়ার কথা। ঘোড়া গাড়ি চড়ে এত দূর কে আসে বিয়ে করতে? তিতলির গ্রামে যখনই ঘোড়া গাড়ি সহ 25টা কার, 50টা মোটরসাইকেল প্রবেশ করলো, একটা হুল্লোড় লেগে গেল। তিতলির বাবার আবদার ছিল কম হলেও 700-800 মানুষ নিয়ে আসতে। তিনি মেয়ের বিয়ে দিতে চান রাজকীয়ভাবে। যদিও হাতে ক্যাশ নেই, তবে জমি আছে তো ছিল প্রচুর। হঠাৎ করে নিঝুমের অন্যরকম অনুভূতি হচ্ছে। নির্জন খেয়াল করল, নিঝুমের চেহারার উজ্জ্বলতা কমে এসেছে যেন হুট করে। বলল, নিঝুম কি হয়েছে? জানি না ভাই। নির্জন নিঝুমকে পরখ করে বলল, অনুভূতি কেমন? শূন্যতা, একটু পরেই পূর্ণ হবে। নিঝুম স্মিথ হাসল। তিতলিদের বাড়ির সামনে একটা গোল বড় মাঠ আছে, ঘাসে ভর্তি ছিল। মাঠ ঘিরে বড় বড় গাছপালা, ঘাসের আগাছা কেটে ডেকোরেশন করা হয়েছে। দূর থেকে বরযাত্রীর নজরে পড়ে। সবাই মুগ্ধ হয়ে তাকায়। এ যেন সত্যি কোনো রাজার মেয়ে নিতে আসা হয়েছে। রাজকীয় আয়োজন চারিদিকে। যত কাছে আসা হচ্ছে, মনে হচ্ছে কোনো আনন্দ নেই চারপাশে। নিঝুম অজানা আশঙ্কায় ঘামতে থাকে। নির্জনা অবাক হচ্ছে খুব। মিউজিক বক্স দেখা যাচ্ছে বড় বড়, অথচ গান নেই, হইহুল্লোড় নেই। বর এসেছে শুনে মুরব্বীরা এগিয়ে আসেন। নিঝুমের ফুপু ফুপারা আগে নেমে যান। নিঝুমও অজানা আতঙ্কে যত দ্রুত সম্ভব নেমে পড়ে। একজন বৃদ্ধ লোক বলেন, বউ পালিয়েছে। নিঝুমের মেরুদণ্ড বেয়ে যেন ঠান্ডা শীতল স্রোত হামাগুড়ি খেলল। ততক্ষণে মৌনতা, মোহনা, রুহি, আঞ্জুমান সহ পরিবারের প্রত্যেক মানুষ চলে এসেছে। আঞ্জুমান বলেন, শাহেদ ভাইজান কোথায়? আমি ওনার সাথে কথা বলবো। মধ্যবয়স্ক একজন লোক কিছু বলার আগেই নিঝুম সবাইকে ঠেলে তিতলির বাড়ির ভিতর ঠোকে। চিৎকার করে ডাকল, তিতলি, এই তিতলি, তিতলি। তিথিয়া আর তার মা বেরিয়ে আসে। দুজনেরই মাথা নিচু। নিঝুম আহত চোখে তাকায়। চারপাশ যেন তাই বলছে, তিতলি পালিয়েছে। নিঝুম কাপা গলায় রাগ এনে বলল, তিতলি কোথায়? তিথিয়া মাথা নত রেখেই বলল, দুপুর 12টা থেকে আমরা সবাই আব্বু আর তিতলিকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। নিঝুমের চারপাশ চক্কর দিয়ে ওঠে, দুপা পিছিয়ে যায়। নির্জন এসে ধরে। নিঝুম যেন কিছুই বুঝছে না। তারপরই নিজেকে সামলে তিথিয়া আর তার মাকে ঠেলে রুমের ভেতর ঢোকে। তিতলি তিতলি করে ডাকতে ডাকতে বাড়ির আনাচে কানাচে দেখে ফেলে। ইতিমধ্যে গ্রামের সব লোক আবার জড়ো হয়েছে। বর এসেছে শুনে দুপুর 2টো অবধি নানা রকম কথা বলে চলে গিয়েছিল। এখন আবার এসেছে। আলতাফ চৌধুরী গ্রামের এক বন্ধুর বাড়িতে ছিলেন। তিতলি পালিয়েছে খবরটা অনেক আগেই শুনেছেন। অবাক হয়েছেন, আহত হয়েছেন, সেই সাথে একটা শান্তি অনুভবও যেন হয়। কিন্তু আসেননি এদিকে। নিঝুম আসার অপেক্ষা করছিলেন। তিনি তিতলির বাড়িতে ঢোকার সাথে সাথে আঞ্জুমান আক্রমণ করে। কই ছিলা তুমি? অঘটন ঘটে গেছে এখানে। নিঝুমকে এখন কে সামলাবে? বাইরে শুনেছি, ভেবো না তুমি, আমি দেখছি। নিঝুম বাগানটা ঘুরে আসে। মাথা হ্যাং হয়ে এসেছে তার। উঠোনে সবাই ছিল। নিঝুম হেঁটে আসে ধীরে ধীরে। তারপরই হুট করে উঠোনে থাকা পানি ভর্তি বালতিটা লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। চোখ মুখ লাল। 2 হাতে মুখ ঢেকে জোরে নিঃশ্বাস ফেলে। ভাবে আসলে কি হয়েছে। পাগড়িটা মাথায় নেই, কোথাও পড়ে গেছে অনেক আগেই। মুখ থেকে হাত সরিয়ে নিঝুম তিতলির সৎ মায়ের দিকে তাকায়। ক্রোধ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি লুকিয়েছেন তাই না? শোধ নিচ্ছেন? কত টাকা লাগবে আপনার? বিক্রি করেন আমার কাছে, যত লাগে দেব। তিতলিকে বের করে দেন। তিতলির সৎমা আক্রোশে ফেটে পড়েন। বলেন, আমি কেন লুকাবো? তার সাথে আমার কথা নেই সিলেট যাবার পর থেকেই। নিঝুম ঝাঁঝালো আরও কয়টা কথা বলতে যাবার পূর্বেই তিথিয়া বলল, ভাইয়া বিশ্বাস করেন, সত্যি আম্মা সবে নাই। আব্বা হঠাৎ করে তিতলিকে নিয়ে কুছাই চলে গেছেন, আমরা জানি না। নিঝুমের চোখ রক্তের মতো লাল হয়ে গেছে।
শরীর কাঁপছে। তিতলি তিতলি নাই, আজ না বিয়ে, লুকোচুরি খেলছে, কই লুকিয়েছে? নিঝুম ভাবতে পারছে না তিতলি নাই, আজ তাদের দিয়ে, অথচ তিতলি নেই, কই গেছে? নিঝুমের ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড, কলিজা সবকিছু উত্তেজিত হয়ে উঠেছে। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হাত মুঠো করে, চোখ রাখা মাটিতে। আলতাফ চৌধুরী, নির্জন, এমনকি কেউই সাহস পাচ্ছে না সামনে এগোতে। নিঝুম রক্তবর্ণের চোখে ঘুরে তাকায়। উপস্থিত সবাই আতকে ওঠে চোখ দেখে। নির্জন বুঝিয়ে শুনিয়ে সবাইকে সিলেট পাঠিয়েছে, বলেছে সে নিঝুমকে নিয়ে ফিরবে। আঞ্জুমান যেতে চাননি, তিনি কাঁদতে কাঁদতে আধমরা হয়ে গেছেন। নিঝুম সেই বিকেল থেকে গাড়ি নিয়ে যেদিক চোখ যায় ছুটছে আর খুঁজছে তিতলিকে। পিছু পিছু নির্জনের গাড়ি, আর বরযাত্রীরা কোণে বাড়ি পৌঁছাবার পর থেকেই বাকরুদ্ধ। এমন ঘটনা কখনো দেখেনি তারা।